নমস্কার। সভামঞ্চে উপবিষ্ট দলীয় নেতৃবৃন্দ সহ আজকে আমাদের এই সভায় হুমায়ুন কবির, বাবর আলী সহ আরও দুজন প্রার্থী উপস্থিত রয়েছেন সায়নী সিংহ রয়, মুর্শিদাবাদ বিধানসভার তৃণমূলের প্রার্থী, এবং রানীনগরের প্রার্থী ভাতৃপ্রতিম সৌমিক হোসেন সহ আজকের সভার সভাপতি আবু তাহের খান, লোকসভার সাংসদ রয়েছেন, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শামসুজ্জোহা বিশ্বাস, পার্থসারথী সরকার, বিশ্বদেব কর্মকার, মঈনুল হাসান, আরিফ বিল্লাহ সহ বিজন মণ্ডল, মেহবুব মণ্ডল, তুহিন হোসেন, রকি সহ আমি সভামঞ্চে যারা উপস্থিত রয়েছেন একে একে সবার নাম নিচ্ছি না, আপনারা অনেকক্ষণ ধরে সভায় এসে উপস্থিত হয়েছেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমার পূর্ববর্তী বক্তারা বিশেষ করে জলঙ্গি বিধানসভা থেকে আপনাদের সকলের দোয়া আশীর্বাদ প্রার্থনা করে লড়াই করছেন ভাই বাবর আলী, এবং দমকল বিধানসভা থেকে দীর্ঘদিন এই মুর্শিদাবাদে তিনি প্রশাসনিকভাবে জেলা সুপার সহ ডিআইজি সহ এমনকি আইজি স্তরেও তিনি দায়িত্ব সামলেছেন। হুমায়ুন কবির মহোদয় তারা তাদের বক্তব্য, তাদের আবেদন রেখেছেন। আমি আপনাদের কাছে প্রথমেই কৃতজ্ঞতা জানাই যে সংখ্যায় আজকে আপনারা এসে উপস্থিত হয়েছেন। আমি নিশ্চিত যে এই বিধানসভা ভোটে মুর্শিদাবাদ জেলায় দুটো আসনে আমরা পরাজিত হয়েছিলাম 2021 সালের ভোটে, এক মুর্শিদাবাদ, এক বহরমপুর। আমি কুর্নিশ জানাই এই জেলার মায়েদের, বোনেদের, ভাইদের, সহকর্মী, সহযোদ্ধাদের। 22টার মধ্যে 20 টাকা জিতিয়ে আপনারা তৃণমূল কংগ্রেসের তৃতীয়বার সরকার প্রতিষ্ঠার ক্ষেত্রে যে অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমি মুর্শিদাবাদের প্রত্যেককে স্যালুট জানাই। আমি এবার আবেদন করতে এসেছি আপনাদের কাছে যে এবার 22-0 তৃণমূলের পক্ষে করতে হবে। গত 24 সালের নির্বাচনে আমি এখানে এসেছিলাম আবু তাহের খানের প্রচারে। আমি নবজোয়ারের সময় এসেছিলাম, একাধিক রাত এই মুর্শিদাবাদ জেলার বিভিন্ন মাঠে ময়দানে কাটিয়েছি। আমি আপনাদেরকে অনুরোধ করে গেছিলাম, মোহাম্মদ সেলিম দাঁড়িয়েছিল, এই দমকলের মাটি দীর্ঘদিন সিপিএমের আদর্শে লাল ছিল না, সিপিএমের দ্বারা অত্যাচারিত মানুষের রক্তে রাঙা লাল ছিল। সেই সিপিএমের সন্ত্রাসের অবসান ঘটিয়ে আপনারা জাফিকুলকে জিতিয়ে জোড়া ফুল ফুটিয়েছিলেন। আমি কৃতজ্ঞ। আজকে জাফিকুল হয়তো আমাদের মধ্যে নেই, কিন্তু তার অসম্পূর্ণ কাজ হুমায়ুন কবিরের হাত দিয়ে মামাটি মানুষের সরকারের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য করবে, এই কথা দিতে আমি আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি। আমি কথা দিতে এসেছি যে কৃতজ্ঞতা ভালোবাসার ঋণে আপনারা আবদ্ধ করেছেন জলঙ্গি, দমকল, রানীনগর সহ মুর্শিদাবাদের যে কটা বিধানসভা আছে। আমি আমার লোকসভা কেন্দ্রকে যেভাবে হৃদয় দিয়ে আগলে রাখি, মুর্শিদাবাদের প্রত্যেকটা বিধানসভা কেন্দ্র আমার দায়িত্ব। উন্নয়নের দায়ভার, কাজের দায়িত্ব আমি আজকে এই সভা থেকে আমার কাঁধে তুলে নিয়ে যাচ্ছি। কালকে সভা শেষে কলকাতায় ফেরার সময় শুনছিলাম আবহাওয়া খারাপ, আসতে পারবো কিনা বুঝে উঠতে পারছিলাম না, কিন্তু মানুষ চেয়েছে, সর্বশক্তিমান চেয়েছে, আপনাদের সামনে এসছি, কথা বলার সুযোগ পেয়েছি, আবেদন রাখার সুযোগ পেয়েছি। আমি গত সপ্তাহে নওদা গেছিলাম। আমার ভাবতে খারাপ লাগে যে অষ্টাদশ শতাব্দীতে অবিভক্ত বাংলার রাজধানী ছিল মুর্শিদাবাদ। সেই মুর্শিদাবাদের মানুষকে আজকে বিজেপির নেতারা এসআইআর করে লাইনে দাঁড় করিয়ে স্বাধীনতার ৭৮ বছর পরে নিজের নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে লাইনে দাঁড়িয়ে। আগামী 23 তারিখের নির্বাচন শুধু তৃণমূলকে জেতানোর নির্বাচন নয়,
যারা বিজেপির বি টিম হয়ে মুর্শিদাবাদের মাটিতে বিজেপির থেকে টাকা নিয়ে এই মাটিকে ভাগ করার চেষ্টা করেছে, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে, তাদের ঝেঁটিয়ে বিদায় দেওয়ার নির্বাচন। এই নির্বাচন প্রতিবাদের নির্বাচন, প্রতিরোধের নির্বাচন, প্রতিশোধের নির্বাচন। এই মুর্শিদাবাদ জেলায় বিজেপির 3টে এজেন্সি কাজ করছে। একটা হচ্ছে নির্বাচন কমিশন, যার মাথার উপর রয়েছে জ্ঞানেশ কুমার, যে মানুষের নাম কাটাতে যুক্ত হয়েছে। দ্বিতীয় এজেন্সি কংগ্রেসের অধীর চৌধুরী, যার নিরাপত্তার দায়িত্বে রয়েছে অমিত শাহের কেন্দ্রীয় বাহিনী। আর তৃতীয় এজেন্সি হুমায়ুন কবির আর আসাউদ্দিন ওয়েসির মিম আর ডিম। একদিকে মিম আর একদিকে ডিম। ওর নাম নিলে সবার পরিবেশ খারাপ হয়, যদিও আমাদের প্রার্থীর নামও হুমায়ুন কবির, কিন্তু এমন হুমায়ুন কবির যিনি দক্ষতার সাথে 5 বছর দেবরার বিধায়ক হয়ে কাজ দায়ভার সামলেছেন। তাকে মুর্শিদাবাদে এই কারণে আনা হয়েছে, জলঙ্গি বা দমকলের জায়গায় বাবরের মতো তরুণ শিক্ষাবিদ যেমন রয়েছে, তেমন একটু শক্তপোক্ত লোক দরকার, যারা এই এলাকার আইন শৃঙ্খলা, মানুষের সার্বিক উন্নয়নের জন্য সর্বদা নিবেদিত প্রাণ হয়ে কাজ করবে। আমি প্রথমেই আসি, এখানে আমাদের প্রার্থী দমকল বিধানসভায় হুমায়ুন কবিরের পরিচিতি নতুন করে বলার অবকাশ নেই। আপনারা তাকে চেনেন, মুর্শিদাবাদ জেলায় দীর্ঘদিন তিনি কাজ করেছেন। আইন শৃঙ্খলার ক্ষেত্রে অত্যন্ত দক্ষতার সাথে তিনি দায়িত্ব সামলেছেন। অন্যদিকে বিজেপির প্রার্থী নাম নিয়ে আমি সময় নষ্ট করব না। বিরোধী যিনি প্রার্থী সিপিএম এর মুস্তাফিজুর রহমান রানা বাবুকে দলের ভিতরেই তার নেতারা মানছে না। 2021 সালে প্রায় 48,000 ভোটে এখান থেকে পরাজিত হয়েছিলেন। যে দল একজন প্রার্থীর সমর্থনে নিজেদের আভ্যন্তরীণ ঐক্য বজায় রাখতে পারে না, সে দলকে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না। জলঙ্গিতে আমাদের যে প্রার্থী ভাতৃপ্রতিম বাবর আলী, 1993 সালে জন্ম, মাত্র 9 বছর বয়স থেকে শিশুদের পড়ানো শুরু করেছেন এবং টিউশন ফি মুক্ত স্কুল প্রতিষ্ঠা করেছেন। তিনি নিদর্শন স্থাপন করেছেন। বেলডাঙ্গা থেকে শুরু করে কাজ করে মুর্শিদাবাদ সহ বাংলার একাধিক জায়গায় তিনি নিঃস্বার্থভাবে মানুষের জন্য শিক্ষার প্রগতির স্বার্থে কাজ করেছেন। অন্যদিকে ইউনুস আলী সরকারের পরিচয় আমাকে নতুন করে দিতে হবে না। যেভাবে মানুষের খুনে একের পর এক দুর্নীতির সাথে তিনি যুক্ত ছিলেন। সিপিএম 3বার ভোটে প্রার্থী করেনি। 2011 সালে এখানে সিপিএম এর প্রার্থী, 16 সালে আব্দুর রাজাক জিতে পরবর্তীকালে 21-এ তৃণমূলের হয়ে দাঁড়িয়ে তিনি লড়াই করেছিলেন। আমাদের কাছে কিছু তথ্য, কিছু অভিযোগ এলে আমরা দলীয় স্তরে ব্যবস্থা নিই। মানুষের যিনি প্রতিনিধিত্ব করবেন তাকে স্বচ্ছ হতে হবে, সর্বদা নিবেদিত প্রাণ হতে হবে। তাই এবার বাবরের মতো ঝকঝকে তরুণ যুবককে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। তাকে 50,000-এর বেশি ব্যবধান এবং দমকল থেকে হুমায়ুন কবিরকে 50,000-এর বেশি ব্যবধানে আপনাদের জেতাতে হবে। আমাদের 2024 সালে অনেকে কংগ্রেসকে ভোট দিয়েছিলেন, সিপিএমকে ভোট দিয়েছিলেন। সবাই ভেবেছিল 2026 অবধি দিদির সরকার আছে, ভয়ের কিছু নেই। আপনাদের সেই ভাবার অধিকারও আছে। এই নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়কে 4র্থবার মুখ্যমন্ত্রী করার নির্বাচন। এই নির্বাচন বিজেপির বি টিম সি টিমকে ঝেঁটিয়ে বিদায় দেওয়ার নির্বাচন। যারা আপনার উপর অত্যাচার করে আপনার টাকা বন্ধ করেছে, 100 দিনের টাকা, আবাসের টাকা, জলের টাকা, রাস্তার টাকা, তাদেরকে উত্তর দেওয়া এবং উচিত শিক্ষা দেওয়ার নির্বাচন। এই নির্বাচনে তৃণমূলকে এমনভাবে জেতাতে হবে যাতে বিজেপির বি টিম
আর বিজেপির দালালগুলোর জামানত বাজেয়াপ্ত হয়। আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলছি, আমি উত্তর থেকে দক্ষিণ একাধিক জেলায় গত 15 দিন ধরে চরকির মতো ঘুরছি। কুচবিহার হোক, আলিপুরদুয়ার হোক, জলপাইগুড়ি হোক, এদিকে মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, পশ্চিমাঞ্চলে জঙ্গলমহলের একাধিক জেলা। প্রথম দফায় যেখানে 23 তারিখ ভোট রয়েছে, সবাই ঐক্যবদ্ধ হয়ে বিজেপির মাথা আর ঘাটটা আর কাঁধ আর হাতটা ভাঙবে। আর দ্বিতীয় দফায় 29 তারিখ দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতার ভোট আমাদের ভোট। আমরা মেরুদণ্ড, কোমর আর পাটা ভাঙবো। ভেঙেই বহিরাগত গুণকে বলো হরি হরি বল, বহিরাগতদের খাটে তোল বলে বিদায় দেব। এখানে বিস্তারিত 5 বছরে যে কাজ হয়েছে আমি যদি আপনাদের বলি, দমকল মহকুমা হাসপাতালকে মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে 70 কোটি টাকা খরচা করে আমাদের সরকার নতুন করে সাজিয়েছে। দমকল বিধানসভায় 16টি উপস্বাস্থ্য কেন্দ্র স্থাপন করেছে আমাদের মামাটি মানুষের সরকার। দমকলে মহকুমা আদালত হয়েছে 25 কোটি টাকা খরচা করে। এর সাথে দমকলকে 2015 সালে পৌরসভায় রূপান্তরিত করা হয়েছে। 6 কোটি টাকা খরচ করে দমকলে ফায়ার স্টেশন হয়েছে। 2016তে প্রতিষ্ঠিত হয়েছে দমকল গার্লস কলেজ। প্রায় 5 কোটি টাকা খরচ করে কর্মতীর্থ হয়েছে 13 নম্বর ওয়ার্ডে টাউন এলাকায়। দমকল বিটি হাই স্কুল ও দমকল গার্লস হাই স্কুলে আধুনিক দোতলা ভবন তৈরি করা হয়েছে। দমকল বীরেন্দ্র নজরুল ভবনের কাজ প্রায় শেষের দিকে। আমি যদি জলঙ্গিতে দেখি, জলঙ্গি দক্ষিণ ব্লকে দিয়ার হাসপাতাল সংস্কার ও আধুনিকীকরণ করা হয়েছে। 2024-25 সালে সাদিখার দিয়ার স্কুল মোড় থেকে খয়রামারি সাতনেগড় পর্যন্ত 10 কিলোমিটার রাস্তার কাজ সম্পূর্ণ হয়েছে। সাজিমারি জিপিতে রসুননগর হাই স্কুল মাদ্রাসার ছাত্রীদের নিরাপদ আবাসের জন্য প্রায় 1.5 কোটি টাকা খরচ করে একটি 50 শয্যা বিশিষ্ট গার্লস হোস্টেল তৈরি করেছে আমাদের সরকার। চুয়াপাড়া বিদ্যানিকেতন স্কুলে 2 কোটি টাকা খরচ করে 50 শয্যা বিশিষ্ট একটি ছাত্রাবাস নির্মাণাধীন রয়েছে, ইতিমধ্যেই কাজ চলছে। আমার পাড়া আমার সমাধানে প্রায় 27 কোটি টাকা এই জলঙ্গি বিধানসভায় আমাদের সরকার খরচা করেছে। আমরা যদি এখানে দেখি যে গত 5 বছরে মমতা ব্যানার্জির সরকার কত মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে, কতজনকে স্বাস্থ্যসাথী দিয়েছে, তার পরিসংখ্যানও আজকে আমি এনেছি। দমকল বিধানসভায় 1,01,000-এর উপর মহিলারা প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন। আর জলঙ্গি বিধানসভায় 94,572 মহিলা প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন। খাদ্যসাথীতে দমকল বিধানসভায় 3,70,000 জন বিনামূল্যে খাদ্য পরিষেবা, বিনামূল্যে বিনা পয়সায় রেশন প্রতি মাসে পাচ্ছেন। এবং জলঙ্গি বিধানসভায় 3,75,000 জন বিনামূল্যে রেশন প্রতি মাসে পাচ্ছেন। এখানে 24,177 জন দমকল বিধানসভা এবং 19,828 জন জলঙ্গি বিধানসভায়, সব মিলিয়ে জলঙ্গি আর দমকল মিলিয়ে প্রায় 40,000 যুবক যুবতী ইতিমধ্যেই যুব সাথীতে 1500 টাকা করে ব্যাংকে পেয়ে গেছেন, আমাদের সরকার দিয়েছে। কন্যাশ্রীতে 44,000 বোনেরা উপকৃত হয়েছেন দমকলে, আর 31,000 বোনেরা উপকৃত হয়েছেন জলঙ্গিতে। দমকল বিধানসভায় পথশ্রী 3, পথশ্রী 4, গত 3 বছরে 76টি নতুন রাস্তার নির্মাণ, পুনর্নির্মাণ ও সংস্কার হয়েছে। 117 কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে, খরচ হয়েছে প্রায় 50 কোটি টাকা।
অন্যদিকে জলঙ্গি বিধানসভা পথশ্রী 3, পথশ্রী 4, 119টি গ্রামীণ রাস্তা নির্মাণ, পুনর্নির্মাণ ও সংস্কার করা হয়েছে। মোট খরচ হয়েছে 51 কোটি টাকা। আর রাস্তা তৈরি হয়েছে প্রায় 127 কিলোমিটার রাস্তা আমাদের সরকার করেছে। আমি আমার রিপোর্ট কার্ড দিলাম, মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে শুরু করে, এখানে মহকুমা আদালত থেকে শুরু করে, ফায়ার স্টেশন থেকে শুরু করে আমি আমার রিপোর্ট কার্ড দিয়েছি। কজন লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন, কজন স্বাস্থ্যসাথী পেয়েছেন, কতজন আবাস পেয়েছেন, তার হিসাব আমরা দিয়েছি। আমি চ্যালেঞ্জ করব, সিপিএমের যদি ক্ষমতা থাকে, 34 বছর ক্ষমতায় ছিল, 77 থেকে 2011 কটা রাস্তায় ডোমকল আর জলঙ্গিতে করেছিল? কটা রাস্তায়, কটা গ্রামে ঢুকে খুঁটি পুঁতে লাইট লাগিয়েছিল? কটা সাবমার্সিবল টিউবওয়েল লাগিয়েছিল? কটা মানুষের হাতে কর্মসংস্থানের নিয়োগপত্র বা নতুন করে উন্নয়নের পরিষেবা পৌঁছে দিয়েছিল? আপনারা আসুন, তথ্য পরিসংখ্যান নিয়ে লড়াই করুন। একদিকে আমাদের প্রার্থী থাকবে 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুর্শিদাবাদ জেলার জন্য কি করেছে, আর অন্যদিকে সিপিএম এর প্রার্থী থাকবে, কংগ্রেসের প্রার্থী থাকবে, তারা কেন্দ্রে যখন ক্ষমতায় ছিল আর সিপিএম রাজ্যে যখন ক্ষমতায় ছিল এই মুর্শিদাবাদের মাটির জন্য কি করেছে। যদি তথ্য পরিসংখ্যানের নিরিখে ওরা মানুষের কাছে তথ্য উপস্থাপিত করতে পারে, আমি তৃণমূলের হয়ে ভোট চাইতে আপনাদের কাছে আসবো না এবং 10-0 গোল দিয়ে লেজে গোবরে করে এদের মাঠের বাইরে বার করব। যদি এদের ক্ষমতা থাকে, কেন ডোমকলে সুপার স্পেশালিটি হাসপাতাল হয়নি, কেন ফায়ার ব্রিগেড হয়নি? জলঙ্গিতে অনেকের জীবন জীবিকা দুধের উপর নির্ভর করে, দুধের কাজের সাথে অনেকে যুক্ত। এখানে দীর্ঘদিন ধরে একটা দুধের চিলিং প্লান্ট বা চিলিং স্টোরেজের দাবি রয়েছে। আমি জানি, আমাকে মানুষ জানিয়েছে। আমি কথা দিয়ে যাচ্ছি, নিকটতম বলতে দুধের চিলিং প্লান্ট রয়েছে কান্দিতে। অত দূর অবধি আপনাদের যেতে হবে না। আগামী দিন চতুর্থবার সরকার তৈরি হওয়ার পর এখানে জলঙ্গির আপনাদের দীর্ঘদিনের দাবি একটা ফায়ার ব্রিগেড এবং একটা দুধের চিলিং স্টেশন, দুটোকেই তৃণমূল কংগ্রেস আগামী দিন জলঙ্গির মাটিতে করবে। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি। শুধু তাই নয়, আজ থেকে 15 দিন আগে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তাহার প্রকাশ করে আমাদের 10 প্রতিজ্ঞার কথা বলেছে। আমি 5টা প্রতিজ্ঞা খালি আপনাদের বলে আজকে আমার বক্তব্য শেষ করব। প্রথম প্রতিজ্ঞা, মায়েরা মাথায় রাখবেন, বিজেপি ভয় দেখাচ্ছে যে ক্ষমতা এলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বাংলার মাটিতে আছে আপনারা আজীবন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, কেউ আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার আটকাতে পারবে না। আমাদের প্রথম প্রতিজ্ঞা। আমাদের দ্বিতীয় প্রতিজ্ঞা, বাংলার যত বাড়ি রয়েছে, পরিবার রয়েছে, প্রত্যেকের বাড়িতে আগামী 5 বছরের মধ্যে নলবাহিত পানীয় জলের সুব্যবস্থা আমাদের মামাটি মানুষ আর তৃণমূলের সরকার করবে, কেন্দ্র সরকার টাকা দিক আর না দিক। আমাদের তৃতীয় প্রতিজ্ঞা, দুয়ারে স্বাস্থ্য শিবির তৈরি করবে। যেমন সেবাশ্রয় শিবির করেছিলাম আমরা ডায়মন্ড হারবারে, একাধিক জায়গায় পরবর্তীকালে এমএলএ সাংসদরা করেছে অনুকরণ করে, আমি স্বাগত জানাই। একইভাবে রাজ্য সরকারের তরফ থেকে প্রত্যেকটা ব্লকে আর প্রত্যেকটা টাউনে, ডোমকলের ক্ষেত্রে ডোমকল টাউন এবং ব্লক, আর জলঙ্গির ক্ষেত্রে জলঙ্গি নর্থ, জলঙ্গি সাউথ, রানীনগর 2, প্রত্যেকটা ব্লকে আলাদা করে স্বাস্থ্য শিবির তৈরি করে উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা মানুষকে দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়া হবে আমাদের সরকারের তৃতীয় প্রতিজ্ঞা। আমাদের সরকারের চতুর্থ প্রতিজ্ঞা, যত বয়োজ্যেষ্ঠ প্রবীণ নাগরিকরা রয়েছেন যারা বার্ধক্য ভাতার ফর্ম ফিল আপ করেছেন, দমকল থেকে হুমায়ুন কবির আর বাবর জলঙ্গি থেকে জেতার পরে তাদের হাত ধরে সবার ব্যাংক অ্যাকাউন্টে আগামী দিন বার্ধক্য ভাতার টাকা ঢুকে যাবে, মামাটি মানুষের সরকার দেবে। আর আমাদের পঞ্চম প্রতিজ্ঞা, প্রথম কি, আজীবন লক্ষ্মীর ভাণ্ডার, 2 নলবাহিত পানীয় জল, 3 স্বাস্থ্য শিবির,
ব্লকে টাউনে চতুর্থ বার্ধক্য ভাতা আর পঞ্চম প্রতিজ্ঞা। এই দমকলে আর জলঙ্গিতে খালি দুটো বিধানসভায় গত 2 বছরে আমরা 20,000 মানুষকে বাড়ি দিয়েছি। কেন্দ্র সরকার কোনো সাহায্য সহযোগিতা করেনি। 20,000-এর বেশি মানুষের মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা আমাদের তৃণমূলের সরকার করেছে। আগামী দিন চতুর্থবার সরকার তৈরি হওয়ার পরে বাংলা জুড়ে যত গরিব মানুষ রয়েছে, যাদের মাথার উপর ছাদের প্রয়োজন রয়েছে, সবাইকে 1,20,000 টাকা করে আমাদের সরকার দেবে বাড়ি তৈরি করতে। আমাদের পঞ্চম প্রতিজ্ঞা। 5টা প্রতিজ্ঞা দিলাম, কথা দিয়ে কথা রাখার নাম তৃণমূল কংগ্রেস। যাদের নাম এসআইআরে জোর জবরদস্তি বাদ দেওয়া হয়েছে, আমি সকাল থেকে রাত অবধি প্রচার করে সূর্যাস্তের আগে কলকাতায় ফিরছি। আজকে শিলিগুড়ি যেতে হবে, সেখানে সন্ধেবেলায় সভা রয়েছে। এরপর আমি মালদা যাব, হরিশ্চন্দ্রপুর, চাঁচল করে সেখান থেকে আমি যাব শিলিগুড়ি। রাত্রিবেলা কলকাতায় ফিরে আপনাদের যাদের নাম জোর জবরদস্তি কাটা হয়েছে সবার সাথে পঞ্চায়েত স্তরে আমাদের প্রতিনিধিদের সাথে যোগাযোগ করে আপনাদের অ্যাপিলগুলোকে ফাইল করাচ্ছি। আপনাদের কারোর নাম বাদ যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত খালি শক্তিশালী করতে হবে। যারা এদিক ওদিক বিজেপির থেকে টাকা নিয়ে মুর্শিদাবাদে অশান্তি করার চেষ্টা করছে, মাথায় রাখবেন, বিজেপির নেতা অমিত শাহকে যে সিকিউরিটি পাহারা দেয়, জেইউপির হুমায়ুন কবিরকে একই সিকিউরিটি পাহারা দেয়, অধীর চৌধুরীকে একই সিকিউরিটি পাহারা দেয়, মিমের নেতাকে একই সিকিউরিটি পাহারা দেয়। এদেরকে কোনোদিন ইডি সিবিআই ডাকে না। এটাই হচ্ছে এদের সাথে সেটিং। যেখানে আপনারা বিপদে পড়েছেন, কোনোদিন বাইরে থেকে কোনো সংখ্যালঘু নেতা এসে আপনাদের সাহায্য করেনি, পাশে তৃণমূল কংগ্রেস দাঁড়িয়েছে। এই ক্যাম্প করে এসআইআর এর সময় ভারতবর্ষে 28টা রাজ্য আর 8টা কেন্দ্রশাসিত অঞ্চল আছে। একমাত্র মানুষের অধিকার নিয়ে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে যিনি লড়াই করেছেন তার নাম মমতা ব্যানার্জি, আর দলের নাম তৃণমূল কংগ্রেস। আপনারা নিশ্চিন্তে থাকুন, খালি 22-0 করতে হবে। সিপিএম অতীত, আর এখানে কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপির হাত শক্তিশালী করা। অধীর চৌধুরীদের ভোট দেওয়া মানে পরোক্ষভাবে বিজেপিকে সমর্থন করা। বাজারে যখন আলু কিনতে যান, পচা আলু কেনেন, পেঁয়াজ কিনতে যান, পচা পেঁয়াজ কেনেন। সিপিএমের সর্বা যিনি নেতা মোহাম্মদ সেলিম, তিনি 2024-এ আবু তাহেরদার কাছে দাঁড়িয়ে 1,60,000 ভোটে হেরেছে। তার রিটার্ন টিকিট মুর্শিদাবাদের মানুষ কেটে দিয়েছে। সেই জলঙ্গিয়ার ডোমকলে সিপিএম কংগ্রেসকে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না। সব ভোট জোড়া ফুলে, সব ভোট তৃণমূলে। তাই আমার আপনার, এসো বাকি যে দুজন প্রার্থী আছে, এসো সৌমিক, এসো শাওনিদি, আসুন। আমার আপনার সবার প্রার্থী, আমার বাঁ দিকে বাবর আর ডান দিকে হুমায়ুন কবির। তৃণমূলের প্রার্থী, জোড়া ফুলের প্রার্থী, মামাটি মানুষের প্রার্থী, মুর্শিদাবাদের প্রার্থী। আগামী দিন আমরা এমন লোকেদের এবার লড়াই করার সুযোগ করে দিয়েছি যারা 24 ঘন্টা মানুষের সর্বক্ষণের কর্মী হিসেবে জেতার পর কাজ করবে, যাতে আপনাদের আর কোনো আগামী দিন অসুবিধা না থাকে। আপনি তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জেতান, ভারতীয় জনতা পার্টি এমনি শেষ। একমাত্র ভারতবর্ষে লড়াই করছে তৃণমূল। 23 তারিখ ভোটটা যখন দেবেন, জোড়া ফুলের বোতামটা এমনভাবে টিপবেন ভূমিকম্পটা যেন দিল্লিতে, গুজরাটে আর মধ্যপ্রদেশে হয়। আমরা আর যাই হোক দিল্লির গদ্দারদের কাছে, বহিরাগত জমিদারদের কাছে বশ্যতা স্বীকার করব না।
গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে। তৃণমূল আপনার আবেগ নিয়ে কোনোদিন খেলেনি, আগামী 100 বছর যতদিন এই মাটিতে আছে ততদিন খেলবে না। এদের সবার প্রকৃত চেহারা, আসল স্বরূপটা আস্তে আস্তে মানুষ বুঝতে পারছে। যারা মানুষের সাথে কোনোদিন ছিল না, ডিল করে কোটি কোটি টাকা নিয়ে আজকে এসআইআরে যাদের নাম কাটা গেছে কেউ পাশে এসে দাঁড়ায়নি, কোনোদিন ক্যাম্প করে একটা ফর্ম ফিল আপ করতে সাহায্য করেনি। আমরা লড়াই করেছি বলে অ্যাপিলেট ট্রাইব্যুনাল তৈরি হয়েছে, আমরা লড়াই করেছি বলে আবেদনপত্র জমা দেওয়ার সুযোগ মানুষ পেয়েছে। আজকে বিকেল 4টের সময় আবার সুপ্রিম কোর্টে মামলা আছে, আমাদের আইনজীবীরা সেখানে থাকবে, আমরা লড়াই করব। সবাই ফর্ম ফিল আপ করে আপনারা ট্রাইব্যুনালে জমা করবেন, অনলাইন অফলাইন। আর স্টেজে যারা আছে, প্রচার যেমন চলছে, আমাদের প্রতিনিধিদের বলবো, আমাদের প্রথম দায়ভার কর্তব্য মানুষের নাম ভোটার লিস্টে তোলা, যাদের নাম বাদ গেছে কথা বলে ফর্ম ফিল আপ করে ট্রাইব্যুনালে অ্যাপিল করাও। বাকিটুকু আমরা আছি, কেউ চিন্তা করবেন না, অযথা চিন্তিত বা আতঙ্কিত হবেন না। কেমন? আমি সকলকে আরেকবার আমার ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে, আর তো আজকে তো 6 তারিখ হয়ে গেল, আর 28 দিন। যারা দাপাদাপি করে বেড়াচ্ছে, হম্বিতম্বি করে বেড়াচ্ছে, আর 28 দিন। আপনি দেখুন, এখানে মুর্শিদাবাদ জেলাকে অশান্ত করার চেষ্টা করেছিল ধর্মের নামে, জঙ্গিপুরের দিকটা, রঘুনাথগঞ্জের দিকটা চেষ্টা করেছিল, পারেনি। আমি মুর্শিদাবাদ জেলার সবাইকে হাত জোড় করে বলবো, এদের প্ররোচনায় পা দেবেন না। দাঁতে দাঁত চিপে কষ্ট হলেও সহ্য করুন আর 28টা দিন, তারপর একটাকেও যেন না। রেজাল্ট তো বেরোবে 28 দিন পরে, 4 তারিখ, আজকে 6 তারিখ, রেজাল্ট বেরোবে 4 তারিখ, 20 দিন পরে ভোট, 28 দিন পরে ফল ঘোষণা। তো ফল ঘোষণা অবধি দাঁতে দাঁত চিপে কষ্ট হলেও আপনারা অপেক্ষা করুন। ফল বেরোনোর পর সুদে আসলে জবাব দেবো, আমি কথা দিয়ে যাচ্ছি, সুদে আসলে জবাব দেবো। আপনাদের সকলকে আরেকবার ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা।